সকালে বৌদি যখন টেবিলে খাবার দেয় তখন বাবা বৌদির দিকে তাকিয়ে বলল, বৌমা, তোমার গালে ওটা কিসের দাগ? বাবার কথা শুনে বৌদি কিছুটা চমকে গেল। পাশে থাকা আয়নার দিকে তাকিয়ে বৌদি হাসতে হাসতে বলল, বাবা, আমার ঘুমের মধ্যে হাত পা ছোড়াছুড়ি করার অভ্যেস আছে। গতকাল রাতে ঘুমের সময় কয়েল জ্বালাইনি, তাই হয়তো রাতে মশা বসেছিল গালে। আর আমি হয়তো ঘুমের মধ্যে মশা মারার জন্য নিজের গালে নিজেই থাপ্পড় মেরেছিলাম। এটা সেই থাপ্পড়েরই দাগ। বৌদির কথা শুনে বাবা কিছুটা অবাক হয়ে বলল, পাগলি মেয়ে, বলে কি? এখন থেকে মনে করে সব সময় কয়েল জ্বালিয়ে ঘুমাবে কেমন? বৌদি বাবাকে উদ্ভট মিথ্যে গল্প বলে বোঝাতে পারলেও আমি ওই দাগের আসল কারণটা ঠিকই বুঝতে পেরেছিলাম। আমি নিচের দিকে তাকিয়ে খেতে খেতে বাবাকে বললাম, বাবা, এই ধরনের মশা খুবই বিপজ্জনক। কয়েলের সামান্য বিষে এসব মশা মরে না। আমার কথার ইঙ্গিতটা বৌদি ঠিকই বুঝতে পেরেছিল, তাই কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ অন্যমনস্ক হয়ে রইল। দাদা বৌদির সংসারের বয়স 4 বছর। প্রথম প্রথম সব ঠিকঠাক ছিল, কিন্তু মা হঠাৎ করে মারা যাবার পর থেকেই ঝামেলা শুরু হলো। এখন বৌদি সামান্য একটু ভুল করলেই দাদা বৌদির গায়ে হাত তুলতে শুরু করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। বৌদির সহ্য করার ক্ষমতা অসীম। জোরে জোরে থাপ্পড় খাওয়ার পরেও তার কান্নার আওয়াজ রুমের বাইরে আসে না। দাঁতের সাথে দাঁত চেপে সব কষ্ট সহ্য করে নেয়। ছাদের একটা কোণে বসে এসব কথা ভাবছি আর সিগারেটের ধোঁয়া ছাড়ছি। বৌদি কখন যে ছাদ থেকে কাপড় নিতে এসেছে আমি খেয়ালই করিনি। সিগারেট হাতে বৌদি আমাকে দেখে ধমক দিয়ে বলল, বাহ বাহ, খুব ভালো। সবেমাত্র কলেজে ভর্তি হয়েছিস, এখন থেকে সিগারেট ধরেছিস? কয়েকদিন পর তো মদ গাঁজা এসবও খাওয়া শুরু করে দিবি। আমি হাত থেকে সিগারেটের আগুনটা নেভাতে নেভাতে বললাম, তাও তো ভালো, আমি তো শুধু সিগারেটই খাই। দাদার মতো আমি প্রতিদিন কারোর রক্ত চুষি না। বৌদি আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে বলল, পিয়াস, তোর এইসব খোঁচা দেওয়া কথাগুলো আমার সহ্য হয় না। আমি বৌদির চোখে চোখ রেখে বললাম, রোজ রোজ মার খাও, সেটা সহ্য হয়। আমার কথা শুনে বৌদি কিছু না বলে চুপচাপ নিচে চলে গেল। আর আমি পকেট থেকে আর একটা সিগারেট বের করে তাতে আগুন ধরালাম। অনেকক্ষণ ধরে খেয়াল করছি বৌদি আমার রুমে এসে আলনা থেকে গোছানো কাপড় নামিয়ে আবার গুছিয়ে আলনায় রাখছে। টেবিলের গোছানো বইপত্রগুলো আবার গোছাচ্ছে। বৌদির এইসব কাজকর্ম দেখে আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, বৌদি, তুমি কি আমায় কিছু বলবে? বৌদি আমার পাশে বসে আমতা আমতা করে বলল, পিয়াস, তোর কাছে 1000 টাকা হবে? আমি কয়েকদিন পর তোকে দিয়ে দেব। তোর দাদা আজকে একটু রেগেছিল, তাই আর টাকা চাইনি। আমি কিছু না বলে বৌদির হাতে 1500 টাকা দিলাম। বৌদি টাকাটা নিয়ে তাড়াহুড়ো করে নিচে চলে গেল। আমি কিছুটা কৌতূহলবশত চুপি চুপি বৌদির পেছনে পেছনে গেলাম। নিচে গিয়ে খেয়াল করি বৌদি তার ছোট ভাইকে টাকাটা দিচ্ছে আর বলছে, টাকাটা তোর জামাইবাবুর কাছ থেকে নিলাম। তোর টাকা লাগবে শুনে তোর জামাইবাবু তো হাসতে হাসতে 2000 টাকা দিল। সেখান থেকে তোকে দিলাম 1500, আর আমি 500 রেখে দিলাম। বৌদির কথা শুনে আমি হাসছি আর ভাবছি, হায় রে মেয়ে মানুষ, স্বামী স্ত্রীকে পায়ের নিচে ফেলে রাখলেও স্ত্রী তাকে মাথায় তুলে রাখে। স্বামী হাজার অন্যায় করলেও সেটা কারোর কাছে বলে না, বরং নিজের স্বামীকে সবার কাছে বড় করে তোলে, যতই নিজে ছোট হোক। বিকালের থেকে আমি আর বাবা ব্যালকনিতে বসে আছি। বাবা পত্রিকা পড়ছে আর বলছে, এই দেশে কিচ্ছু হবে না, দেশটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, চারিদিকে শুধু খুন, ধর্ষণ আর নির্যাতন। এমন সময় বৌদি বাবাকে এসে বলল, বাবা, আমি একটা চাকরি পেয়েছি, মোটামুটি টাইপের, খুব ভালোই একটা চাকরি। বৌদির কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, তুমি চাকরি পেয়েছো তো সেটা এমন আসামের মতো শুকনো মুখে বলছো কেন? আমার কথা শুনে বৌদি নিচু গলায় বলল, তোমার দাদা এটা মেনে নেবে কিনা আমি বুঝতে পারছি না। বাবা তখন মুচকি হেসে বৌদিকে বলল, চিন্তা করিস না, আমি সব বুঝিয়ে বলবো। রাতে খাবার টেবিলে বাবা যখন দাদাকে বৌদির চাকরির বিষয়ে কথা বলে, দাদা রেগে গিয়ে বাবাকে বলল, আমি তো কম টাকা ইনকাম করি না যে আমার বউকে চাকরি করতে হবে। বাবা তখন বলল, চাকরি কি মানুষ শুধু টাকার জন্য করে? সংসারে তো আমরা শুধু 3 জন, কাজের লোক আছে 2 জন। বৌমা চাকরি করলে সমস্যা কি? তুই হাজার হাজার টাকা ইনকাম করলেও বৌমাকে কি কখনো 500 টাকা দিয়ে বলেছিস এটা তুমি খরচ করো?
মেয়েটা আজ একটা চাকরি পেয়েছে, করলে দোষের কি? বাবার কথা শুনে দাদা আরও রেগে গিয়ে বলল, আমি চাই না আমার বউ চাকরির নামে অফিসে কলিগদের সাথে গিয়ে ঢলাঢলি করুক। দাদার এই ধরনের নিম্নমানের কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। জীবনে এই প্রথমবার দাদার চোখে চোখ রেখে বললাম, তুমিও তো চাকরি করো, তার মানে তুমি নিশ্চয় তোমার অফিসের মেয়ে কলিগদের সাথে ঢলাঢলি করো। তা না হলে এমন নিম্নমানের চিন্তা তোমার মাথায় আসার কথা না। আমার মুখ থেকে এমন কথা শুনে বৌদি আমার গালে একটা থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে বলল, খুব বড় হয়ে গেছিস তুই, তাই না? বড় ভাইকে যা তা বলছিস। আমিও তখন চোখের জল আটকে রেখে বৌদিকে বললাম, তোমাদের মতো মেয়েদের গলা টিপে মেরে ফেলা উচিত। তোমাদের মতো কিছু মেয়ে আছে যারা স্বামীকে মাথায় করে রাখে, যার ফলে দাদার মতো কিছু কাপুরুষ সেটার সুযোগ নেয়। দাদা যখন তোমার গালে থাপ্পড় মেরেছিল, তোমার উচিত ছিল সেই দিনই দাদার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করা। তাহলে হয়তো দাদা তোমাকে দ্বিতীয়বার থাপ্পড় মারার আগে একটু হলেও ভাবত। বাবার দিকে তাকিয়ে বাবাকে বললাম, তুমি দেশ নষ্ট হয়ে যাওয়ার কথা ভাবছো, অথচ তোমার অজান্তে যে তোমার ঘরটাই নষ্ট হয়ে গেছে সেটা একবারও ভাবনি। আমি আজ শ্রাবণী কলেজ ক্যাম্পাসের একটা কোণে বসে আছি। আচ্ছা, আমি বিয়ের পর কখনো যদি তোমার গালে থাপ্পড় মারি, তখন তুমি কি করবে? আমার কথা শুনে শ্রাবণী বলল, আমি তোমার নাক বরাবর ঘুষি মারব। অন্যায় করলে বুঝিয়ে বলবে, আমি শুধরে নেব। শুধু শুধু মারবে কেন? আমি শ্রাবণীর কথা শুনে হাসতে লাগলাম। ওর হাতটা শক্ত করে ধরে মনে মনে ভাবতে লাগলাম, আমিও চাই আমার স্ত্রী এমনই হোক, বৌদির মতো অন্যায় সহ্য না করে অন্যায়ের প্রতিবাদ করুক।